আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। দর্শক, কুমিল্লার ১৪ গ্রামে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াতের আমির শফিকুর রহমান। দর্শক, নূর আলম সেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন, আমরা চলে যাচ্ছি তার কাছে। নূর, জামায়াত আমির তো বক্তব্য রেখেছেন, তিনি কি বলেছেন আমাদের বিস্তারিত জানান। সুমনা, কিছুক্ষণ আগেই অর্থাৎ এইমাত্রই শেষ হয়েছে ১৪ গ্রামের যে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে যে আজকের যে জনসভা নির্বাচনী, সেই জনসভায় তিনি বক্তব্য রেখেছেন। এখানে ১১ দলীয় জোটের যে নেতারা অর্থাৎ এনসিপির নাহিদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, তিনিও বক্তব্য রাখছেন। আসলে সবাই একটি যে সাম্য এবং ঐক্যের ভিত্তিতে যে আগামী বাংলাদেশ গড়া হবে সেই প্রত্যয় কিন্তু আসলে ব্যক্ত করেছেন এখানে সব নেতারাই। কিছুক্ষণ আগে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানও বক্তব্য রেখেছেন। তিনি একটি বলছে, জামাত যদি জনগণের প্রত্যক্ষ ভোটে ক্ষমতায় যেতে পারে তাহলে যে দলগুলো রয়েছে অর্থাৎ বিএনপি সহ সকল যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে একত্রে কাজ করবে, দেশ এবং যে মানুষের উন্নয়নে কিন্তু আসলে কাজ করবে। এছাড়া তিনি বলছেন যে নির্বাচনী প্রচারণায় বিভিন্ন জায়গায় তাদের যে নেতাকর্মী এবং নারী সমর্থক রয়েছে তাদেরকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে এবং সেই বিষয়ে কিন্তু তারা আবারও সকল দলকে আহ্বান জানিয়েছেন যে দেশ যেহেতু সবার, সেক্ষেত্রে সবাই একসাথে কাজ করার যেই নীতিতে চলছে সেই নীতি জানি অটুট থাকে, সেই কিন্তু বার্তায় জনসভা এখন শেষ হয়ে গেছে। এখান থেকে এখন শেষ হয়ে গেছে। ছোট একটি পথসভায় অংশগ্রহণ করবে এবং সেখান থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। অথচ এই আজকের যে ১৪ গ্রামের যে পাইলট উচ্চ বিদ্যালয়ের যে মাঠ রয়েছে সেই জনসভায় আমরা দেখেছি যে তার বক্তব্য শোনাকে কেন্দ্র করে কিন্তু আসলে সকাল থেকে যে কর্মী সমর্থক রয়েছে তারা কিন্তু যে দলীয় যে স্লোগান এবং ব্যানার এবং যে তাদের যে ফেস্টুন রয়েছে সেই তাদের দলীয় পতাকা রয়েছে সেখান থেকে তারা এই এখনো কিন্তু দেখছেন মানুষ যাদের তাদের দিক নির্দেশনা দেওয়ার পর এবং মানুষ এখনো কিন্তু এই মাঠে অবস্থান করছে এবং তারা একটু পর যে তাদের যে গন্তব্য সেখানে যাবে। তবে আমরা যে বিষয়টা বলতে যাচ্ছি, তারা বলছে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তার বক্তব্যে একটি বিষয় পরিষ্কার করেছে, বলেছে যে আসলে ঐক্য এবং সাম্য যে বিষয়টার উপর ভিত্তি করে আগামী বাংলাদেশ গড়তে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি, সেই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে নির্বাচনকে কেন্দ্র করে যাতে নেতাকর্মীরা যারা প্রতিটি মানুষের দ্বারে দ্বারে যায় এবং তাদের যে বার্তা সেটা পৌঁছে দেয় সেই কিন্তু সেই নির্দেশনা তিনি দিয়েছেন। এবং আরেকটি বলছেন যে ২৪-এ যে গণ অভ্যুত্থান হয়েছে সেখানে শহীদদের প্রতি যে মর্যাদা এবং সংস্কারের বিষয়, অর্থাৎ যে দল ক্ষমতায় আসুক না কেন সংস্কারের বিষয় কিন্তু সবার আগে প্রাধান্য দিতে হবে। এবং আমরা দেখেছি এখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি একটি বিষয় বলেছেন যে আসলে তারা যদি ১১ দলীয় জোট যদি ক্ষমতায় যেতে পারে তাহলে সেই সরকার কোনো দলীয় সরকার হবে না, সেটা হবে দেশ এবং মানুষের জন্য। এবং আরেক বলেছেন যে তারা যে হাদি হত্যার বিচার সহ শহীদদের যে হত্যার বিচার সর্বপ্রথম করবে বলে এই আশাবাদ ব্যক্ত করেন। আমার কাছ থেকে এই ছিল ১৪ গ্রামের যে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের জামাত সহ ১১ দলীয় জোটের যে নির্বাচনী প্রচারণা তার সর্বশেষ। নূর, ধন্যবাদ আপনাকে। নির্বাচনী প্রচারণায় বগুড়ায় আছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শহর থেকে বের হয়ে সিরাজগঞ্জ যাওয়ার পথে বগুড়ার শাহজাহানপুর উপজেলায় এক পথসভায় যোগ দেবেন তিনি। এ বিষয়ে জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ববিন রহমান। ববিন, তারেক রহমান কি জনসভায় যোগ দিয়েছেন? আর নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? তিনটি সভা করেছেন বিএনপি এই জনসভায় এই মুহূর্তে হোটেল, সেই হোটেলটিতে তিনি এই মুহূর্তে সেই হোটেলটিতে বগুড়ার যে আসলে তিনি বগুড়ার ৬ আসনে তবে রওনার বের হয়ে বগুড়ার শাহজাহানপুর এবং উপজেলার সড়ক করবেন এবং এর মধ্যে সবাই গতকাল
সময় কিন্তু আমরা এখানে আরো উপস্থিত আছে পথসভায় এই তারপরে তিনি আসলে কিন্তু তিনি উপস্থিত আছে খুব অল্প রেখেছেন শাহজাহানপুর উপজেলা পথসভায় তিনি কিন্তু যোগ দেওয়ার কথা রয়েছে এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে নেতা কর্মীদের এবং এই সড়কে কিন্তু পরেই রহমান এখন পর্যন্ত রয়েছেন এবং যারা প্রার্থী রয়েছেন বিএনপি মনোনীত তাদের সঙ্গে একটি তিনি হওয়ার পথে এই পথসভায় মানুষ এবং লক্ষ্য করছি এবং এই পথে যাওয়া যে পথ তিনি শৃঙ্খলভাবে থাকতে পারি শুধু এই শাহজাহানপুর নয় শেরপুরেও কিন্তু বক্তব্য রাখার কথা রয়েছে তার কাছে তারেক বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী ববিন রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ সিরাজগঞ্জে যাচ্ছেন। দুপুর 2টায় সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকার বিসিক শিল্প পার্কে আয়োজিত নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান। তার আগমন ঘিরে নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা উৎসাহ বিরাজ করছে। তারেক রহমানের উত্তরাঞ্চলে নির্বাচনী সফরের অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা বিএনপি এই জনসভার আয়োজন করেছে। এতে জেলার 6টি সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের নেতাকর্মীরা ছাড়াও পাবনা জেলার নেতাকর্মীরা অংশ নেবেন। নারায়ণগঞ্জ 1 আসন রূপগঞ্জের কাঞ্চনে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়ার নির্বাচনী কর্মসূচিতে নাম দেয়াকে কেন্দ্র করে এক স্বেচ্ছাসেবক দলের নেতা আহত হয়েছেন 3 জন। শুক্রবার রাতে ত্রিশকাহনিয়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কাঞ্চন পৌরসভার 9 নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আলোচনায় বসেন। এ সময় তালিকায় নাম আগে পরে দেয়াকে কেন্দ্র করে ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজের সাথে যুবদল কর্মী রাজীবের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাজীব ও তার সহযোগী হাসান সহ কয়েকজন উত্তেজিত হয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজ সহ সিনিয়র সহসভাপতি আজহারকে মারধর করে। এক পর্যায়ে আজহারকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নওগাঁর মহাদেবপুরে ড্রাম ট্রাকের চাপায় 5 জন নিহত হয়েছেন। ভোরে মহাদেবপুরের পাটকাঠি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, ড্রাম ট্রাকটি মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় 3 জন। ঢাকায় কনকা গ্রি ও হাইকো ইলেকট্রনিক্স ব্র্যান্ডের পার্টনার্স মিট 2026 অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে 1000-এর বেশি চ্যানেল পার্টনার ও সহযোগী অংশ নেন। পার্টনারদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক জোরদার করা এবং নতুন পরিকল্পনা তুলে ধরাই ছিল আয়োজনের মূল লক্ষ্য। সম্মেলনে অংশগ্রহণকারী ব্যবসায়ীরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং ইলেকট্রনিক্স বাজারে শীর্ষস্থান অর্জনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে 2025 সালের সাফল্যের ভিত্তিতে সেরা পার্টনারদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। সুপার বোর্ডের উদ্যোগে অনুষ্ঠিত হলো সুপার বোর্ড পার্টনার্স ফেস্টিভ্যাল 2026। প্রথমবারের মতো থাইল্যান্ডে 15 থেকে 19 জানুয়ারি 2026 পর্যন্ত আয়োজিত এই পার্টনার্স মিটে প্রায় 200 জন ব্যবসায়িক পার্টনার অংশ নেন। বর্ণাঢ্য এই আয়োজনে কোরাল আইল্যান্ড ভ্রমণ, প্যারাসেইলিং, স্কুবা ডাইভিং, পাতায়া বিচ ভ্রমণ, আন্তর্জাতিক রিভার ক্রুজ, সাফারি ও মেরিন ওয়ার্ল্ড ট্যুরের পাশাপাশি ব্যাংককের অ্যাম্বাসেডর হোটেলের কনফারেন্স হলে বিজনেস সেশন অনুষ্ঠিত হয়। ফেস্টিভ্যালের সমাপনী দিনে গত বছরের সেলস প্রমোশনাল প্রোগ্রামের রিওয়ার্ড হস্তান্তর অনুষ্ঠানের মাধ্যমে অংশীদারদের অবদানকে সম্মান জানানো হয়।
গ্লাস ক্লিনার ব্র্যান্ড মিস্টার ব্রাশও আনুষ্ঠানিকভাবে কলিন নামে যাত্রা শুরু করেছে। আধুনিক ও প্রিমিয়াম গ্লাস ও মাল্টি সারফেস ক্লিনার ব্র্যান্ডটি চলতি জানুয়ারি থেকে কলিনের নতুন ও উন্নত ফর্মুলেশনে বাজারে পাওয়া যাচ্ছে। অভিনেত্রী ও মডেল সাবিলা নূরকে কলিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করা হয়েছে। নতুন পরিচয় কলিন ব্র্যান্ডটি এখন আধুনিকতা, উন্নত কার্যকারিতা এবং ভোক্তার সঙ্গে আরও গভীর সংযোগ তৈরির লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চায় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাগবির আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিয়মিত অংশ না নেয় 2 দশক পরও পূর্ণাঙ্গ জাতীয় দল গঠন করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক। তবে এশিয়ান রাগবির বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এই সমস্যা কাটিয়ে ওঠার কথা জানান কর্মকর্তারা। শেষ কবে রাগবি জাতীয় দল মাঠে নেমেছিল এমন প্রশ্নের উত্তর খুঁজতে যে কেউই সাহায্য চাইবেন গুগল সার্চ ইঞ্জিনে, কিন্তু ক্রিকেট কিংবা ফুটবলের ক্ষেত্রে তেমনটা একেবারেই বেমানান। কারণটাও স্বাভাবিক, দেশের রাগবি নিয়ে তেমন কোনো খোঁজ খবর রাখেন না কেউই। অথচ 2006 সাল থেকে এই খেলাটি বাংলাদেশে প্রচলিত হয়ে উঠেছে ঠিক, কিন্তু 20 বছরেও পুরোপুরি গড়ে ওঠেনি নিয়মিত জাতীয় দল। আর্মির অনেক প্লেয়ারগুলি আমরা হারিয়ে ফেলছি, কিছু কিছু এইজেড হয়ে গেছে, আর অনেক প্লেয়াররা দেখা গেছে আর্মিরা নিজেরা ছাঁটাই করে দিয়েছে, বিকজ পাস্ট কোনো ইন্টারন্যাশনাল ইভেন্ট ছিল না। ওদের আগে নাকি 40 জন প্লেয়ার ছিল আর্মিতে এবং বিভিন্ন বেইজে ওদের প্লেয়ার ছিল। এখন টোটাল আমরা 22 জন প্লেয়ার পাচ্ছি, এমনিতে 18 জন হচ্ছে নিয়মিত প্লেয়ার, বাকি আপনি 4 জনকে আপনার রিইনস্টেট করা হয়েছে ফ্রম ডিফারেন্ট ডিসিপ্লিন থেকে। পুরুষ দলের পাশাপাশি নারী দল তৈরির বিষয়ে কাজ করে যাচ্ছেন ফেডারেশনের নীতি নির্ধারকরা। দেশের বিভিন্ন জেলার ট্যালেন্ট হান্টের মাধ্যমে গঠন করা হচ্ছে দল। আমাদের মেয়েদের ন্যাশনাল টিম ইজ ভেরি রেডি ফর দেয়ার অফিসিয়াল ডেবিউ। সো আমাদের আগে যেসব প্লেয়াররা ছিল, গত কমিটি 2-2.5 বছর দেশের পরিস্থিতির জন্য ওনারা কোনো গেম ডেভেলপমেন্ট কোনো কিছু করতে পারে নাই, বাট আমরা ওইটা ওনাদের থেকে নিয়ে আমরা ওইটাকে এখন সুন্দরভাবে করে একটা ফিনিশিং ইয়েতে আসছি। আমাদের স্কোয়াড ইজ 99% রেডি করে আমরা খুব শীঘ্রই আমাদের মেয়ে টিমকে আবার রিলঞ্চ করব। গেল সপ্তাহে এশিয়ান রাগবির আওতায় ঢাকায় আয়োজিত হয়েছে ট্রাই টুগেদার স্কুল রাগবি টুর্নামেন্ট। মূল উদ্দেশ্য পাইপলাইন তৈরি, কিন্তু মাঠের সমস্যা বেশ ভোগায় ফেডারেশন কর্তাদের। দায়িত্ব পাওয়ার পর গেল 8 মাসে মাঠের খেলায় সাফল্য আসলো ভেন্যু সংকটে তারা। নভেম্বর ডিসেম্বরে আমরা স্টেডিয়ামটা অ্যাভেলেবল পাবো। বাবুদের সাথে আমাদের কথা হয়েছে, আমাদের কি বলে এনএসসিতে কথা হয়েছে। ওই সময় আমরা একটা রাগবি সেভেন্স করতে চাচ্ছি। যদি সক্ষম রাগবি সেভেন্স মানে আপনার 7টা 8টা 10টা টিম আসবে এবং এটা হলো বিভিন্ন ইন্টারন্যাশনাল টিম নিয়ে একটা টুর্নামেন্ট হোস্ট করতে যাচ্ছি ওখানে। তো ওইটার জন্য আসলে 1 বছরের এই প্রিপারেশনটা সব কিছু মিলে যেন আমরা একটা স্ট্রং টিম করতে পারি। খালি টিম আসলে তো হবে না, গেলে তো হবে না, টিম তো জিততে হবে। আমরা এই জন্য স্কুল, ইউনিভার্সিটি, ক্লাবগুলি ডেভেলপ করার জন্য এই সময়টা নিচ্ছি। তারপরও থেমে থাকতে চান না বর্তমান কমিটির কর্তারা। ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি দেশের বাইরেও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে চান তারা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এই ছিল এখনকার মতো। এরপর দীপ্ত আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।